নিশ্ছিদ্র অন্ধকার। সেই অতল অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমশ। আতঙ্কে হাত পা ছুড়ে বৃথায় চিৎকার। গলা দিয়ে বিন্দুমাত্র আওয়াজ বের হচ্ছিল না। তারই মধ্যে হঠাৎ খটখট শব্দ। খুব ধীরগতিতে কেউ যেন হেঁটে আসছে। আওয়াজটা ক্রমশ বাড়ছে। তারপরেই দেখতে পেলাম নিকষ অন্ধকার ফুঁড়ে ভয়ানক চেহারার এক দানব এগিয়ে আসতেছিল আমার কাছে। এরপরেই তীক্ষ্ণ একরাশ নখ অন্ধকারে ঝলসে উঠল। যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ফেললাম আমি। ভয়ানক স্বপ্নটা ভেঙে গেল। চোখ মেলে যা দেখলাম তা আরো ভয়ানক ছিল। পাশে বসে বিশাল চেহারার মানুষ হাকিম সাহেব। হাতের ডানায় সূচ পরে ইঞ্জেকশন দিচ্ছেন। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে শরীর। পাশেই উদ্বিগ্ন মুখে দাদু আর ঠাকুমা। ভয়ানক স্বপ্নটা ছোটবেলায় প্রায়ই তাড়া করে বেড়াতো আমাকে। ঘুম ভেঙে চমকে উঠে বসতাম। ব্যাপারটা নিছক স্বপ্ন, সত্যি নয় বুঝতেও সময় লাগতো কিছুটা। কিন্তু তারপরেও আতঙ্ক কিছুমাত্র কমতো না। হিম হয়ে আসতো শরীর। ভয়ে বলতেও পারতাম না কাউকে, এমনকি কাছের মানুষ ঠাকুরমাকেও নয়। শুধু রাতে নয়, এরপর দিনের বেলাতেও স্বপ্নটা কখনো কখনো ভেসে উঠত চোখের সামনে। তাড়া করে আসতো সেই দৈত্যটা। দিনের অনেকটা সময় দাদু নানান কাজে বাইরে থাকতেন, তাই লেগে থাকতাম ঠাকুরমার সঙ্গেই। আর জমের মতো ভয় পেতাম সেই হাকিম সাহেবকে। ছেলেবেলায় বাবা চাকরি নিয়ে কলকাতায় চলে এলেও দাদু আর ঠাকুরমার ইচ্ছে কিছুদিন দেশের বাড়িতেই থেকে গিয়েছিলাম। ম্যালেরিয়া রোগটা শরীরে জাঁকিয়ে বসেছিল ওই সময়। যখন তখন কাঁপিয়ে জ্বর আসতো, তারপরই বেহুশ। চিন্তিত দাদু আর ঠাকুরমা চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। জ্বর উঠলেই তল্লাটের সেই ডাক্তার হাকিমকে ডাকতেন। দাদুর বন্ধু মানুষ ছিলেন উনি। জ্বর থাক বা না থাক, কাছে কোনো কলে এলে খোঁজ নিয়ে যেতেন। দশাই চেহারা ছিল মানুষটার, তেমনি বুকের পাটা। নানা গল্প চালু ছিল ওনাকে নিয়ে। একবার ভাটির দিকে গ্রামে নাকি বাঘ এসেছিল। খবর পেয়ে নিজের বন্দুক নিয়ে চলে গিয়েছিলেন। 3-4 বাদে মেরেও এনেছিলেন সেই বাঘটাকে। আশেপাশের গোটা কয়েক গ্রামের মানুষ ভেঙে পড়েছিল দেখতে। একবার কি এক ব্যাপার নিয়ে হঠাৎ দুদলে দাঙ্গা বাঁধার উপক্রম। ভয়ে কাঁপছে সবাই। তখনই পিন গায়ে গিয়েছিলেন রোগী দেখতে তিনি। খবর পেয়ে ছুটে এসেছিলেন। একা হাতে ঠেকিয়েছিলেন সেই দাঙ্গা। এসব কারণে তার শত্রু ছিল অনেক, কিন্তু পরোয়া করতেন না কাউকেই। ডাক পেলে রাত বিরাতে ছুটে যেতেন ভিন্ন গায়ে। কারো পরামর্শে কর্ণপাত করেননি তিনি। এসব শুনেছি অনেক পরে, কিন্তু সেই দিনের সেই ব্যাপারের পর ডাক্তার সাহেব আমার কাছে হয়ে উঠেছিলেন মূর্তিমান আতঙ্ক। দেখলেই স্বপ্নের সেই ভয়ানক দৈত্যটার কথা মনে পড়ে যেত। নিকষ অন্ধকারের ভেতর তলিয়ে যাচ্ছি ক্রমশ। সামান্য প্রাণের স্পন্দন নেই। তারই মধ্যে তীক্ষ্ণ বর্ষা হাতে খটখট শব্দে এগিয়ে আসছে বিকট চেহারার সেই দৈত্যটা। কালো হাড়ির মতো বিশাল মাথা, ছড়ানো মোটা নখ, পুরো ঠোঁট, মুখ ভর্তি বসন্তের দাগ, ঠিক যেন সেই ডক্টর সাহেবের মতো। তবে এরপর বেশি দিন আর গ্রামে দাদু ঠাকুমার কাছে থাকা হয়নি। খবর পেয়ে বাবা এসে কলকাতায় নিয়ে গিয়েছিলেন আমাকে। কলকাতায় আসার পর ম্যালেরিয়া ছাড়লো অল্প দিনের মধ্যেই। তবে ভয়ানক সেই স্বপ্নটা, সেই ভয় সহজে ছাড়েনি। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে এসেছিল। বলা যায় সেই কারণেই দেশের বাড়িতে এরপর আর যায়নি। দাদু আর ঠাকুরমা অবশ্যই মাঝে মধ্যে আসতেন। সেই স্বপ্ন শেষ পর্যন্ত যে একদিন সত্যি হয়ে দেখা দেবে ভাবতেও পারিনি। সেটাই ঘটে গেল এক রাতে। স্কুল ছেড়ে সবে কলেজে ভর্তি হয়েছি। হঠাৎ দেশ থেকে দাদুর আর্জেন্ট টেলিগ্রাম। ঠাকুরমা ভীষণ অসুস্থ, কয়েকটা জরুরি ওষুধ দরকার। তার মধ্যে পোরামিনিও রয়েছে। বাবা অফিসে উৎকণ্ঠিত, মা অফিসে,
ফোন করতে বললেন। বাবার অফিসে অডিট চলছে জানতাম, তাই বললাম, দরকার নেই মা, আমি ওষুধগুলো নিয়ে এখনই বেরিয়ে পড়ছি, দেরি করা ঠিক হবে না। মা চিন্তিত গলায় বললেন, কিন্তু তুই কি পারবি? কতদিন যাসনি? মার চিন্তার কারণ ছিল এটা। একে তো সেই যে দেশের বাড়ি ছেড়ে কলকাতায় এসেছি আর যাইনি, তারপর স্টেশন থেকে বাড়ি মাইল 5 পথ হবে। এখনই বেরিয়ে পড়লেও মাঝে ট্রেন পাল্টে গ্রামের স্টেশনে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। অন্ধকার গ্রামের পথে অতটা পথ চিনে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। কিন্তু মায়ের আশঙ্কা উড়িয়ে দিলাম আমি। পরিস্থিতি বুঝে মাও আর আপত্তি করলেন না। বলা যায় সেই দগেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম আমি। ওষুধগুলো কিনতে সময় লাগলো, বিশেষ করে কোরামিন। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না। টেলিগ্রাম দেখিয়ে গোটা কয়েক দোকান ঘুরে ওষুধটা যখন হাতে পেলাম, অনেকটা সময় পার হয়ে গেছে ততক্ষণে। তারপর পথে ট্রেন পাল্টাতে হলো। গ্রামের স্টেশনে যখন নামলাম, রাত প্রায় তখন 10টা। গা ছমছমে অবস্থা। পৌঁছতে রাত হয়ে যাবে ভেবেই ছিলাম, কিন্তু এতটা ভাবিনি কখনো। ছোট একটা গোছের স্টেশনে নিচু প্ল্যাটফর্মের মাঝে টিম টিম করে এক কেরোসিন ল্যাম্প জ্বলছিল। শুল্ক পক্ষের চাঁদ ইতিমধ্যে পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। অস্ত যাবে অল্প সময়ের মধ্যেই। স্টেশনে জনা কয়েক মানুষ নামলেও অন্ধকারে কে কোথায় ছিটকে গেছে তা আর দেখতে পেলাম না। কিন্তু আমার সে উপায় নেই। অগত্যা স্টেশন মাস্টারকে ধরলাম। সব শুনে তিনি পথের হদিস বুঝিয়ে দিলেও সাফ জানালেন, এই অন্ধকার রাতের অচেনা পথে না যাওয়াটাই ভালো তোমার জন্য। পরের ট্রেন ভোর 5টায়। ওই ট্রেনে ওদিকের মানুষ পাওয়া যেতে পারে। তাদের সঙ্গ ধরলেই সহজেই পৌঁছে যাওয়া যাবে। না হলেও ততক্ষণে আলো ফুটে যাবে, তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার যে কোনো উপায় ছিল না। তাড়াতাড়ি সঙ্গে টর্চ আনতে ভুলে গেছিলাম। তবুও অসুস্থ ঠাকুমার কথা ভেবে নেমেই পড়লাম পথে। দুদিকে বিস্তীর্ণ মাঠের মাঝে উঁচু কাঁচা রাস্তা। পথের দুদিকে ছড়িয়ে ছিটিয়ে 2-4টা বাবলা আর খেজুর গাছ। ডালের ফাঁকে থোকা থোকা জোনাকি। দূরে 2-একটা শেয়ালের ক্রোশ। সেই সাথে দূরের কোনো গ্রাম থেকে ভেসে আসা কুকুরের চিৎকার আর আর্তনাদ। নির্জন পথ, এছাড়া কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই। আকাশে চাঁদ তখনও রয়ে গেছে। সেই আলোতেই পথ চিনতে অসুবিধা হচ্ছিল না ততটা। বড় বড় পায়ে দ্রুত এগিয়ে চলছিলাম আমি। বড় এক কবরস্থান চোখে পড়ল হঠাৎই। পথের ধারেই নতুন এক কবর, পাশেই ডাই করা ইট বালি। 2-1 দিনের মধ্যেই বাঁধানো হবে মনে হয়। পয়সাওয়ালা কোনো ব্যক্তির কবর হয়তো। মনে পড়ল, এ পথে মধুখালীর কাছে পথের ধারে এক কবরখানা আছে। সন্দেহ নেই সেটাই হবে হয়তো। মনটা খুশি হয়ে উঠল। অল্প সময়ের মধ্যেই অনেকটাই চলে এসেছি তাহলে। জামতলা হাট আর মাইলখানেক পথ হবে মাত্র। ছোটবেলা দাদুর হাত ধরেই কতবার ওই হাটে এসেছি। চেনা পথ। তারপর গ্রাম মাত্রই মাইল 3 হবে। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তবের যে মিল হয় না, তা আমার মনে ছিল না। মধুখালী পেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই পশ্চিম আকাশে চাঁদ অস্ত যেতেই টের পেলাম সেটা। দেখতে দেখতে অন্ধকার আরো ঘন হয়ে উঠল। সেই সাথে হঠাৎই মেঘ করে এলো আকাশে। অন্ধকার আরো বাড়ল। কলকাতার মানুষ বলে কথা, অনেক রাতেও পথ চলার অভ্যাস আছে আমার, কিন্তু অন্ধকার এমন ভয়ানক হতে পারে ধারণাই ছিল না। ভাবতে গিয়ে হঠাৎ সারা শরীর প্রায় কাঁটা দিয়ে উঠল। মনে হলো ছোটবেলার সেই ভয়ানক স্বপ্নটা হঠাৎ যেন সত্যি হয়ে উঠেছে। চারপাশে সেই গাঢ় নিশ্চিদ্র অন্ধকার, সামান্য দূরেও কিছু নজরে পড়ছে না। সেই অন্ধকারের ভেতরে ক্রমশ অতলের দিকে এগিয়ে চলছি, তলিয়ে যাচ্ছি ক্রমশ। পার্থক্য দুপাশে থোকা থোকা জোনাকির ঝাঁক। অন্ধকারের ভেতরে একদল দানব যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকেই। প্রায় ভুলে যাওয়া ছোটবেলার সেই আতঙ্কের স্বপ্ন দেখতে দেখতে প্রায় গেলে ফেললো আমাকে।
একবার তো মনেই হলো নিছক সেই স্বপ্নটা দেখছি আবার হয়তো। ঘরে শুয়ে আছি বিছানায়, এখনই ভেঙে যাবে ঘুমটা। এই ছোটবেলায় যেমন হতো, কিন্তু তা যে আর সম্ভব নয়। এই মুহূর্তে ঘুমিয়ে নয়, বরং জেগেই আছি আমি। একই সঙ্গে বুঝতে পারলাম সেটাও। শুধু তাই নয়, হঠাৎ আবিষ্কার করলাম 10 বছর আগের সেই স্বপ্নের মতোই চারপাশ হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। খানিক আগে দূর থেকে ভেসে আসা শেয়ালের ক্রোশ আর কুকুরের আর্তনাদ ডাকা আর শোনা যাচ্ছিল না। সামান্য প্রাণের স্পন্দনও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বোধহয় বৃষ্টিও নামবে খুব শিগগিরই। একবার ভেবেই উঠলাম স্টেশনে ফিরে যাই বরং, কিন্তু অনেকটাই চলে এসেছি যে এখন আর ফেরাও সম্ভব নয়। ফেরার পথ ধরলেও এই ঘন অন্ধকারের শেষ পর্যন্ত যে পৌঁছাতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। তাই বাতিল করতে হলো সেই মতলব। অনুমানে পা ফেলে প্রায় হাতড়ে হাতড়েই চলতে লাগলাম এরপর। প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল, চারপাশে অন্ধকার, এখনই হয়তো পথের ধারের খাদে হুমড়ি খেয়ে পড়িয়ে পড়ব। এভাবে কতক্ষণ চলছি তার কোনো ঠিক নেই। হঠাৎ খেয়াল হলো আমি একা নই, পিছনে কেউ আসছে। চারপাশের নিস্তব্ধতা ছিঁড়ে খুব হালকা ধূপ ধূপ আওয়াজে আমার পিছনে যেন কেউ চলে আসছে, কারো পায়ের শব্দ। এই ঘন অন্ধকারে কিছুই দেখা সম্ভব নয় জেনেও পিছনে তাকালাম। যথারীতি নজরে পড়ল না কিছুই। তারপরও কান পেতে বোঝার চেষ্টা করতেই মাথার ভিতর টনিক নড়ল। পায়ের শব্দ ঠিকই, কিন্তু এ শব্দ কোনো মানুষের পায়ের নয়। বিলম্বিত লয়ে খটখট আওয়াজ, যেন পেরেকের ওপর হাতুড়ি পড়ছে। আওয়াজটা ক্রমশ জোরালো হচ্ছে, কাছে এগিয়ে আসছে আমার দিকে। স্বপ্নে দেখা সেই দৈত্যটা নয় তো আবার? আতঙ্কে শরীর হিম হয়ে গিয়েছিল আগেই। কোনো মতে চেঁচিয়ে বলে গেলাম, কে ওখানে? ওখানে কে? সামান্য ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ ছাড়া গলা দিয়ে কোনো স্বরই বের হলো না আমার। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। শব্দটা ইতোমধ্যে আরো কাছে এগিয়ে আসতে লাগলো। অন্ধকারে দেখা না গেলেও উৎস কয়েক হাত মাত্র। হঠাৎ মনে হলো বাঁচতে হলে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। মুহূর্তে দিক বিদিক হারিয়ে ছুটা শুরু করলাম। আর তখনই হুঁশ হলো, অদূরে আমার সামনে সর্বাঙ্গ সাদা কাপড় গায়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে। বলিষ্ঠ চেহারা হলেও মাথা অদ্ভুতভাবে ঝুঁকে পড়েছে বুকের উপর। দেখে কিছুটা হলেও সাহস ফিরে এলো। গলা ঝেড়ে নিয়ে চিৎকার করে বললাম, শুনছেন? কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না। সেই একইভাবে মাথা ঝুঁকিয়ে চলতে লাগলো সেই লোকটা। অগত্যা গতি বাড়ালাম আমিও। পিছনে সেই আওয়াজটা তখনও সামনে তাড়া করে আসছে আমাকে। এভাবে কতক্ষণ সেই মানুষটার পিছনে ছুটছি তার কোনো হুঁশ নেই আমার। কিন্তু আশ্চর্য, দূরত্ব ক্রমশ একই রয়ে গেল। সামান্য দূরত্ব আমার ধারা কমছিল না। তারপর এক সময় হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তিনি। ছুটি সামনে গিয়ে হাত বাড়িয়েছিলাম আমি। ভয়ানক চমকে উঠে মুহূর্তেই টেনে নিলাম হাতটা আমার। মানুষটির মাথা সেই একইভাবে ঝুঁকে রয়েছে বুকের ওপর। তবুও অন্ধকারেও যেন চিনতে পারলাম তাকে। মুহূর্তেই দারুণ আতঙ্কে হিম হয়ে গেল শরীরটা। এ তো আর কেউ নয়, সেই ডক্টর সাহেব। কেমন মরা মাছের মতো চোখে তাকিয়ে আছেন আমার দিকে। গলায় গভীর এক ক্ষতচিহ্ন, মাথাটা কোনো রকমে ঝুলে রয়েছে। দারুণ ভয় আর আতঙ্কে আমার শরীর তখন প্রায় পাথর হয়ে গিয়েছিল। বুকের উপর ঝুলে থাকা মাথাটা হঠাৎ নড়ে উঠল সামান্য, আর বলে উঠল, মণি, আর ভয় নাই, সামনেই বাড়ি, একাই জাতি পারবা তো? আতঙ্কে হিম হয়ে যাওয়া শরীরটা সেই কথায় হঠাৎ যেন প্রাণ ফিরে পেল। ততক্ষণে সামনে সেই মানুষটার কথা শেষ করে এগিয়ে গেছে। অন্ধকারে আর দেখতে পেলাম না মানুষটিকে। পিছনে তাড়া করে আসা সেই আওয়াজটাও আর কোনো শোনা যাচ্ছিল না। তারপরেই খেয়াল হলো দাঁড়িয়ে আছি কোনো এক লোকালয়ের ভেতর। অদূরে ঘর বাড়ির আবাস। পথের পাশেই এক বাড়িতে আলো জ্বলছিল।
জানালা দিয়ে সেই আলোর রেখা আমার দিকে ছুঁই ছুঁই করে। ঘরের পেছনে ওই তো আমাদের সেই উঁচু চূড়া খেজুর গাছ। পাশেই পথের ওপর দাঁড়িয়ে আছি আমি। চিৎকার করে ডাকলাম, দাদু, ও দাদু, দরজা খোলো। মুহূর্তেই সশব্দে গোটা কয়েক দরজা খুলে গেল। ওইদিকে কাছারি ঘরের দিক থেকে কাজের মানুষটার হারানের গলার আওয়াজ শুনতে পেলাম। মণি ভাই, তুমি এত রাতে? ততক্ষণে ওদিকের বড় ঘর থেকে দাদু হাতে আলো নিয়ে বের হয়ে এসেছে। কাছে এসে অবাক হয়ে বললেন, দাদু ভাই? হ্যাঁ দাদু, দুপুরে টেলিগ্রাম পেয়েই বেরিয়ে পড়েছি, তবে ওষুধ কিনতে দেরি হয়ে গেল। কেমন আছো ঠাকুমা? পোরামিন এনেছি। আমার ওই কথায় দাদুর চোখ দিয়ে হঠাৎ জল পড়িয়ে পড়ল। উত্তর না দিয়ে ঘরে নিয়ে গেলেন আমাকে। আমার সাড়া পেয়ে আশেপাশের আরও কয়েকজন হাজির হয়েছেন। ঘরে এসে দেখি অসুস্থ ঠাকুরমাও জেগে উঠেছেন। বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। তাড়াতাড়ি বললাম, পোরামিন তাহলে দরকার হয়নি? হয়েছে তো দাদুভাই। উত্তর দিতে গিয়েও দাদু থেমে গেলেন হঠাৎ। একজন ঠাকুরমার কাছ থেকে আমাকে পাশের ঘরে টেনে এনে বললেন, ওইসব এখন থাক মণিভাই, সে অনেক কথা। কিন্তু থাক বললে আমার যে চলবে না। তাড়াতাড়ি বললাম, কি হাকিম সাহেব এনে দিয়েছে? হ্যাঁ, হাকিম সাহেব। পোরামিন পাওয়া যায়নি শুনে উনি নিজেই দূরের এক রোগীর বাড়ি থেকে খুঁজে এনেছিলেন ওষুধটা গতকাল অনেক রাতে। উৎকণ্ঠিত গলায় কোনো মতে বলে উঠলাম, কেমন আছেন উনি? উনি খুন হয়েছেন গত রাতে এখান থেকে ফেরার পথে। শত্রু তো কম ছিল না। এই রাতে একা ফিরতে তাই মানা করেছিলাম সবাই। লেঠেলের জন্য সর্দার পাড়ায় লোকও পাঠানো হয়েছিল, কিন্তু কানে তোলেননি তিনি। জানিয়েছিলেন, ওরা যখন রয়েছে চিন্তার কিছু নেই, বরং একা গেলে অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবেন। এরপর আমরা সবাই জানি তিনি খুন হয়েছেন। এটা শুনে আমার একটু আগের কথা মনে পড়ে গেল। তাহলে কে আমাকে পৌঁছে দিল এই রাতে? আর কেই বা ছিল সেই সাদা কাপড় পরা লোকটা, সেই ডক্টর সাহেবের মতো দেখতে? এগুলো নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই।